নমস্কার সবাইকে। কিছুদিন আগেই আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমরা আলোচনা করেছিলাম যে একটা 15G অথবা 15H আমরা কিভাবে ফিল আপ করতে পারবো। এছাড়া আপনার ক্ষেত্রে আপনার 15G অথবা 15H জমা করতে হবে কি হবে না, সেই সব ভিডিওতে আপনারা অনেকে অনেক কোয়েশ্চেন করেছেন এবং অনেক মানুষের মধ্যে এই 15G অথবা 15H নিয়ে অনেক কোয়েশ্চেন রয়েছে। আশা করি আজকের ভিডিও দেখলে আপনাদের সমস্ত ধরনের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। এক নম্বর হলো, অনেক ব্যক্তি আছে যাদের দেখা যায় যে অনেকগুলো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে কি তাদের সমস্ত ব্যাংকে 15G অথবা 15H জমা করতে হবে? এছাড়া দেখা যায় যে ব্যাংকের সাথে পোস্ট অফিসের তার অ্যাকাউন্ট রয়েছে অথবা পোস্ট অফিসের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে কি দুটো অর্গানাইজেশনেই তাদের 15G অথবা 15H জমা করতে হবে, নাকি একটি অর্গানাইজেশনে জমা করলেই কাজ হয়ে যাবে? দেখুন, আপনার যে কটা ব্যাংকে আপনার এফডি অথবা এমআইএস অথবা অন্য কোনো ইনভেস্টমেন্ট রয়েছে, সেভিংস অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো ইনভেস্টমেন্ট রয়েছে, সব কটা ব্যাংকেই আপনাকে 15G অথবা 15H জমা করতে হবে। পোস্ট অফিস হলে পোস্ট অফিসের ক্ষেত্রেও জমা করতে হবে, আর ব্যাংক হলে ব্যাংকের ক্ষেত্রেও জমা করতে হবে। উদাহরণ হিসাবে ধরা যাক যে আপনার এসবিআই এ একটি এফডি রয়েছে, এছাড়া পিএনবিতেও একটি এফডি রয়েছে, সেক্ষেত্রে আপনাকে এসবিআইও 15G অথবা 15H জমা করতে হবে, আবার পিএনবিতে গিয়েও 15G অথবা 15H জমা করতে হবে। এছাড়া তার সাথে সাথে যদি পোস্ট অফিসেও আপনার কোনো অ্যাকাউন্ট থাকে, আপনাকে পোস্ট অফিসেও আলাদাভাবে 15G অথবা 15H জমা করতে হবে। 2 নম্বর হলো, অনেক ব্যক্তির মনে প্রশ্ন থাকে যে তার একটি ব্যাংকেই অনেকগুলো এফডি রয়েছে, তাহলে প্রতিটি এফডির জন্য কি আলাদা আলাদা করে 15G অথবা 15H জমা করতে হবে, নাকি একটি 15G অথবা 15H জমা করলেই তার কাজ হয়ে যাবে? দেখুন, একটি ব্যাংকেই আপনার যতই ইনভেস্টমেন্ট করা থাকুক না কেন, দেখা গেল 10টা এফডি রয়েছে, তার সাথে দুটো এমআইএস রয়েছে বা অন্য কোনো ধরনের ইনভেস্টমেন্ট রয়েছে, সেক্ষেত্রে একটি ব্যাংকে আপনাকে একটি 15G অথবা 15H জমা করলেই কিন্তু কাজ হয়ে যাবে। প্রতিটি ইনভেস্টমেন্টের জন্য আপনাকে আলাদা আলাদা করে 15G অথবা 15H জমা করার কোনো ধরনের কোনো প্রয়োজন নেই। 3 নম্বর, অনেকে প্রশ্ন করেছেন যে পোস্ট অফিসেও কি 15G অথবা 15H জমা করতে হবে? অবশ্যই আপনার পোস্ট অফিসে যদি কোনো ইনভেস্টমেন্ট করা থাকে এবং আপনি যদি 15G অথবা 15H জমা করার ক্ষেত্রে এলিজেবল হন, সেক্ষেত্রে আপনাকে পোস্ট অফিসে গিয়েও 15G অথবা 15H জমা করতে হবে। এখন আপনি এলিজেবল কি এলিজেবল নয় সেটা জানতে গেলে আমাদের আগেও কিন্তু একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আমি আই বাটনে এছাড়া ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, ওখানে গিয়ে দেখলেই একটা এক্সেল শিটও আপনি ফ্রিতে পেয়ে যাবেন, যেখানে আপনার ইনকাম পুট করলেই আপনি বুঝে যাবেন আপনাকে 15G অথবা 15H জমা করতে হবে কি হবে না। সেই অনুযায়ী আপনি আপনার নিজের ক্যালকুলেশন করে নিজেই ডিসাইড করতে পারবেন যে আপনার 15G আপনি জমা করবেন কি করবেন না। 4 নম্বর, অনেকের প্রশ্ন থাকে যে ব্যাংক অথবা পোস্ট অফিসে আমি 15G অথবা 15H জমা করেছি, অথবা আমার ভুল করে জমা করা হয়নি, এখন আমার টিডিএস কেটে নিয়েছে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? দেখুন, আপনি ব্যাংকে পোস্ট অফিসে যেখানেই ইনভেস্ট করুন না কেন, যদি কোনো কারণবশত সেই অর্গানাইজেশন আপনার টিডিএস কেটে নিয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। ইনকাম ট্যাক্স ফাইল করে ইনকাম ট্যাক্সকে আপনাকে জানাতে হবে যে আপনার ট্যাক্সের পরিমাণ কত হয়। যদি আপনার ট্যাক্সের পরিমাণের থেকে আপনার টিডিএস এর পরিমাণ বেশি হয়, সেক্ষেত্রে যে ব্যালেন্স অ্যামাউন্টটা থাকবে সেই টাকাটা কিন্তু আপনি রিফান্ড পাবেন। উদাহরণ হিসেবে বলা যায় যে আপনি ধরুন ইনকাম ট্যাক্স ফাইল করতে গেলেন, সেখানে দেখা গেল আপনার 1 টাকাও ট্যাক্স হয় না এবং আপনার কাছ থেকে কোনো কারণে ব্যাংক 1000 টাকা টিডিএস কেটে নিয়েছে, সেক্ষেত্রে ওই 1000 টাকাটা কিন্তু আপনি রিফান্ড পাবেন। এছাড়াও যদি দেখা যায় যে আপনার 1000 টাকা ট্যাক্স হবে কোনো কারণে এবং পোস্ট অফিস অথবা ব্যাংক যদি কোনো কারণবশত আপনার কাছ থেকে 5000 টাকা টিডিএস কেটে থাকে, সেক্ষেত্রে ওই 5000 টাকা থেকে ওই 1000 টাকা ট্যাক্স বাবদ ইনকাম ট্যাক্স কেটে রেখে দেবে, বাকি 4000 টাকা আপনাকে কিন্তু সুদ সমেত ইনকাম ট্যাক্স ফেরত দেবে। 5 নম্বর হলো, আপনার ইনকাম ট্যাক্সেবল, আপনি 15G অথবা 15H জমা করতে পারবেন না, সুতরাং ব্যাংকের কাজ হলো আপনার টিডিএস কেটে আপনার বাকি টাকাটা আপনাকে ফেরত দেওয়া। কিন্তু কোনো কারণবশত ব্যাংক যদি আপনার টিডিএস না কাটে, সেক্ষেত্রে আপনার কি করণীয়? যদি ব্যাংক কোনো কারণবশত আপনার টিডিএস না কাটে, সেক্ষেত্রে আপনি যখন আপনার ইনকাম ট্যাক্স ফাইল করবেন, সেক্ষেত্রে অবশ্যই বলবো যে ব্যাংকে গিয়ে একটা ইন্টারেস্ট সার্টিফিকেট ব্যাংকের কাছ থেকে নিন, সেটা দেখে নিন যে আপনার এআইএস এর সাথে মিলছে কিনা। যদি মিলে যায় কোনো সমস্যা নেই, যদি কোনো কারণবশত না মেলে, তাহলে আপনার অরিজিনাল যে ইন্টারেস্ট আপনি পেয়েছেন সেই ইন্টারেস্টটা আপনার ইনকাম ট্যাক্স ফাইলে দেখিয়ে দেবেন। যে ট্যাক্সের ক্যালকুলেশন বেরিয়ে আসবে, সেই টাকা যদি আপনি সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স হিসাবে জমা করে দেন, তাহলেও কিন্তু আপনার সমস্ত ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। এর জন্য আলাদাভাবে ঘাবড়ানোর কোনো কিছু নেই। 6 নম্বর হলো, দেখা গেল হাজবেন্ড এবং ওয়াইফ দুজনেরই একই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে,
সেক্ষেত্রে যদি কোনো কারণবশত হাজবেন্ডের অ্যাকাউন্টের জন্য 15G অথবা 15H জমা করা হয়, সেক্ষেত্রে কি ওয়াইফের 15G অথবা 15H জমা করার কোনো প্রয়োজন আছে? দেখুন, আপনাদের যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে যে অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে অর্থাৎ ফার্স্ট নাম যার রয়েছে তাকে 15G অথবা 15H জমা করতে হবে। কিন্তু কোনো কারণবশত আপনাদের অ্যাকাউন্ট যদি আলাদা আলাদা হয় সেক্ষেত্রে প্রয়োজন যদি পড়ে তাহলে দুজনের অ্যাকাউন্টেই কিন্তু আলাদাভাবে 15G অথবা 15H জমা করতে হবে। 7 নম্বর, অনেকেরই প্রশ্ন থাকে আমরা যখন আমাদের ইনকামের কলাম ভরবো সেক্ষেত্রে আমরা ব্যাংকের ইন্টারেস্ট তো সেখানে যোগ করবোই, যদি ব্যাংকে আমরা 15G অথবা 15H জমা করি সেক্ষেত্রে তার সাথে কি আমরা পোস্ট অফিসের ইন্টারেস্টও যোগ করে নেব? দেখুন, আপনি যখন 15H অথবা 15G ভরবেন তখন 15 নম্বর কলামে আপনার এস্টিমেটেড ইনকাম দিতে হবে যার উপর এই ডিক্লারেশনটি দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আপনার যে ইন্টারেস্ট সেই ব্যাংক থেকে অথবা পোস্ট অফিস থেকে হচ্ছে সেই অ্যামাউন্টটা কিন্তু বসাতে হবে। কিন্তু 16 নম্বর কলাম যখন আপনি ভরবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লিখতে হবে আপনার টোটাল ইনকাম। সেক্ষেত্রে আপনি ব্যাংক থেকে যতটা পাচ্ছেন ইন্টারেস্ট তার সাথে পোস্ট অফিসের, এছাড়াও আপনার আদার্স যদি কোনো ইনকাম থাকে সেটা পেনশন হতে পারে, সেটা স্যালারি হতে পারে বা অন্য কোনো ইনকাম হতে পারে, সেই সব ইনকাম যোগ করে যে ইনকামটি হবে সেই ইনকামটি সেখানে বসাতে হবে। 8 নম্বর হলো অনেক ব্যক্তি দেখা যাবে যে 15G অথবা 15H জমা করার জন্য এলিজেবল নয়, কিন্তু কোনো কারণবশত 15G অথবা 15H জমা করে ফেলেছেন, সেক্ষেত্রে কি তার ঘাবড়ানোর কোনো কারণ আছে? দেখুন, সেক্ষেত্রে আপনার ঘাবড়ানোর কোনো কারণ নেই, কেননা আপনি এমন কোনো বড় ডিক্লারেশন দিয়ে দেননি যার জন্য আপনার কোনো ধরনের কোনো শাস্তি হতে পারে। এর জন্য আপনার ম্যাক্সিমাম যে জিনিসটা হবে হতে পারে ব্যাংক আপনার উপর TDS কাটতে পারতো, সেই TDSটা ব্যাংক কাটবে না, কিন্তু আপনার কাজ হবে আপনি যখন ইনকাম ট্যাক্স ফাইল করবেন তার মধ্যে আপনি টোটাল যে ইন্টারেস্ট ইনকাম আর্ন করেছেন সেই ইনকামটি আপনি ডিক্লেয়ার করে দেবেন, তাহলেই আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এবং পরের বছর থেকে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি এই ধরনের ভুল জানি বারবার না করেন। আর 9 নম্বর হলো অনেক ব্যক্তিরই প্রশ্ন থাকে কেউ যদি NRI হয় সেক্ষেত্রে কি সেই ব্যক্তি 15G অথবা 15H জমা করতে পারবে? NRIরা কিন্তু 15G অথবা 15H জমা করতে পারবেন না, শুধুমাত্র রেসিডেন্ট ইন্ডিয়ান যারা রয়েছে তারাই কিন্তু 15G অথবা 15H জমা করতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে আপনাদের 15G অথবা 15H সম্পর্কে যে ধরনের কোয়েশ্চেন মনের মধ্যে ছিল সেগুলো ক্লিয়ার হয়েছে। তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।